কেমন আছো আমার ছোট বন্ধুরা? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো আর মন দিয়ে পড়াশুনো করছো। আমরা কিন্তু পড়াশুনো শুরু করে দিয়েছি। আজকে আমাদের পড়ার বিষয় ক্লাস 7-এর ভূগোল। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে তোমাদের ক্লাস 7-এর সিলেবাসে থাকা যে অধ্যায়গুলি আছে সেই অধ্যায়গুলির মধ্যে প্রথম যে অধ্যায়টি আছে অর্থাৎ পৃথিবীর পরিক্রমণ, এই অধ্যায়টি থেকে কিন্তু আমি পড়ানো শুরু করে দিয়েছি। এই অধ্যায়টি থেকে ব্যাখ্যামূলক 3টি ভিডিও আমি আগেই তোমাদের সাথে শেয়ার করেছি। সেখানে এই অধ্যায়ের বেশ কিছু বিষয় নিয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা আগেই তোমাদের সাথে করেছি। সেখানে আমি তোমাদের সাথে আলোচনা করেছি পৃথিবীর আবর্তন গতি, পরিক্রমণ গতি নিয়ে, পৃথিবীর অপসূর এবং অনুসূর অবস্থান নিয়ে, এছাড়াও আলোচনা করেছি পৃথিবীর ঋতু পরিবর্তন নিয়ে। আশা করি সেই ভিডিওগুলি তোমরা দেখেছো। সেই ভিডিওগুলি যদি তোমরা এখনও দেখে না থাকো অবশ্যই আগে গিয়ে সেই ভিডিওগুলো দেখো। সেগুলো দেখে যদি এই ভিডিওটা দেখতে আসো তাহলে অবশ্যই তোমাদের কিন্তু সুবিধে হবে। এছাড়াও এই প্রত্যেকটি ভিডিও যেখানে আমি আলোচনা করছি এই বিষয়গুলি নিয়ে, সেগুলো ঠিকমতো যদি তোমরা ফলো করো, ঠিকমতো এই ক্লাসগুলো করো, তাহলে কিন্তু এই অধ্যায়টি সম্পর্কে তোমাদের আর কোনো অসুবিধে থাকবে না। কারণ এই অধ্যায়টি থেকে সামনের পরীক্ষায় কিন্তু তোমাদের বেশ কিছু প্রশ্নের উত্তর করতে হবে এবং সেই প্রশ্নগুলি কিন্তু আসবে এই অংশগুলি থেকেই। একবার যদি তোমরা খুব ভালোভাবে বুঝে যাও এই অংশগুলিতে কি বলা হয়েছে, তাহলে কিন্তু এখান থেকে যেই ধরনেরই প্রশ্ন আসুক না কেন তোমাদের কিন্তু তার উত্তর করতে আর কোনো অসুবিধে থাকবে না। এছাড়া প্রশ্ন উত্তরের ভিডিও তো আমি দেবই, সেখান থেকে প্রশ্ন উত্তরও তোমরা পড়ে নেবে। এবারে অন্য কথা আর না বলে চলো তাড়াতাড়ি চলে যাই আজকের বিষয়টিতে। আজকে আমি কোন বিষয়গুলি পড়াবো আশা করি তোমরা বুঝে গেছো, থাম্বনেলেই লেখা আছে। আজকে আমরা জানবো কর্কট সংক্রান্তি, মকর সংক্রান্তি, জলবিষুব এবং মহাবিষুব সম্পর্কে। এগুলো কি? এগুলো হলো পৃথিবীর নির্দিষ্ট কয়েকটি অবস্থান। আমরা কিন্তু মকর সংক্রান্তি কথাটা জানি, তাই না? আমাদের দেশের বেশ কিছু জায়গায় এই মকর সংক্রান্তির দিনে কিন্তু বেশ কিছু উৎসব পালন করা হয়, বেশ কিছু বিশেষ বিশেষ জিনিস খাওয়া হয়, যেমন তিলের নাড়ু খাওয়া হয়। তো মকর সংক্রান্তির দিনটাকে আমরা বিশেষ দিন হিসেবে পালন করি এবং বেশ কিছু নির্দিষ্ট কাজ করে থাকি। যেমন ওই দিনটি থেকেই আমাদের ভারতে কিন্তু অনেক জায়গাতে বছরের গণনা শুরু করা হয় বা শস্য রোপণ শুরু করা হয়। তাহলে এইভাবে ওই দিনগুলোকে আমরা পালন করি। এবারে আমরা জানবো কাকেই বা বলে কর্কট সংক্রান্তি, কাকেই বলে মকর সংক্রান্তি এবং এই দিনগুলির এইরকম নামকরণ আমরা কেন দিলাম এবং ওই দিনগুলিতে বিশেষ কি হয়, সেটাই আজকে আমাদের জানার বিষয়। খুব সহজ বিষয়, একবার মন দিয়ে ধৈর্য ধরে একটু শোনো তোমরা পুরো ক্লাসটা, তাহলেই বুঝতে পারবে, আর কোনো ডাউট তোমাদের থাকবে না। প্রথমে এই মকর সংক্রান্তি এবং কর্কট সংক্রান্তি জানার জন্য আমাদের আরেকটা বিষয় জানতে হবে। দেখো আমি এখানে পৃথিবী তো এঁকেছি, পৃথিবীর মাঝখান দিয়ে কয়েকটা লাইন আমরা টেনেছি। এই লাইনগুলোকে কি বলে আশা করি এতদিনে তোমরা জানো, কারণ ক্লাস 6-এ তোমরা ভূগোল পড়ে এসেছো। এগুলোকে বলে পৃথিবীর অক্ষরেখা। এগুলো কিছু কাল্পনিক রেখা যেগুলো আমরা পৃথিবীর পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত হিসেবে কল্পনা করেছি। মাঝখানে যে অক্ষরেখাটি আছে সেই অক্ষরেখাটিকে আমরা বলি নিরক্ষরেখা। এর মান হলো 0 ডিগ্রি, 0 ডিগ্রি, এটাকে বলা হচ্ছে নিরক্ষরেখা। এবার এই নিরক্ষরেখার উত্তর দিকে 23.5 ডিগ্রি উত্তরে এবং 23.5 ডিগ্রি দক্ষিণে আমরা আরও 2টি রেখা কল্পনা করেছি। এই 2টি রেখার নাম কি? উত্তর দিকের রেখাটার নাম হলো কর্কট ক্রান্তি এবং দক্ষিণ দিকের রেখাটার নাম হলো মকর ক্রান্তি। এই কর্কট ক্রান্তি রেখা এবং মকর ক্রান্তি রেখার একটি বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা আছে কর্কট সংক্রান্তি এবং মকর সংক্রান্তি বোঝার জন্য। কি ভূমিকা? চলো আমরা দেখে নিই। আমরা কিন্তু প্রথমেই জেনেছিলাম যে পৃথিবী কোন দিক থেকে কোন দিকে ঘোরে? পৃথিবী পশ্চিম দিক থেকে পূর্ব দিকে ঘুরছে। এবারে আমাদের বছরের শুরু কোথা থেকে হচ্ছে, চলো সেখান থেকেই শুরু করি। বছরের শুরু আমাদের হচ্ছে এই জানুয়ারি মাসে। জানুয়ারি মাসে পৃথিবী থাকে এরকম একটা জায়গায়, যেখানে আমি এঁকেছি তার থেকে একটু উঁচু আরেকটা জায়গায় থাকে জানুয়ারি মাসে, এবং তার ঠিক আগেই ডিসেম্বর মাসে পৃথিবী থাকে তার কক্ষপথের ঠিক এই জায়গাটাতে। সূর্য থেকে একদম লম্বালম্বি এই অংশটাতে পৃথিবীর অবস্থান হয় ডিসেম্বর মাসে। নির্দিষ্ট করে আমরা বলছি একটি তারিখকে, সেই তারিখটা হলো 22শে ডিসেম্বর। খুব ভালোভাবে মনে রাখবে 22শে ডিসেম্বর। এই দিনটিকেই আমরা বলছি মকর সংক্রান্তি।
কেন আমরা 22শে ডিসেম্বর দিনটিকে মকর সংক্রান্তি বলছি সেটাই আমরা আগে জানব। দেখো এখানে সূর্য আছে, তাহলে সূর্যের কিরণগুলো তো এভাবে যাচ্ছে, এদিকে 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 ছড়িয়ে পড়ছে। এবারে সূর্যের কিরণটা যখন এইভাবে যাচ্ছে লম্বভাবে, কোন রেখার উপর কিরণ দিচ্ছে 22শে ডিসেম্বরে? এই দেখো, এটা হলো মকর ক্রান্তি রেখা, 23.5 ডিগ্রি দক্ষিণ মকর ক্রান্তি রেখা। 22শে ডিসেম্বর তারিখটিতে সূর্য মকর ক্রান্তি রেখার ওপর লম্বভাবে কিরণ দিচ্ছে, এবং যেই দিনটিতে সূর্য এই মকর ক্রান্তি রেখার ওপরে লম্বভাবে কিরণ দেয় সেই দিনটিতে কি হয়? সেই দিনটিতে স্বাভাবিকভাবেই সূর্য যেহেতু দক্ষিণ গোলার্ধে বেশি আলো দিচ্ছে, তাই দক্ষিণ গোলার্ধের যে দিনটি হয় সেই দিনটি বড় হয়ে যায়। দক্ষিণ গোলার্ধে সব থেকে বড় দিন এবং সব থেকে ছোট রাত হয়, এই দিনটিকেই আমরা বলছি মকর সংক্রান্তি। তাহলে আশা করি তোমরা এই অংশটা বুঝতে পারলে। যেই দিনটিতে, অর্থাৎ দিনটি মনে রাখবে 22শে ডিসেম্বর। 22শে ডিসেম্বর পৃথিবীর অবস্থান কোথায় হচ্ছে? পৃথিবীর অবস্থান হচ্ছে তার কক্ষপথের এই অংশটাতে, এবং এই 22শে ডিসেম্বর সূর্য কোথায় লম্বভাবে কিরণ দিচ্ছে? উত্তর গোলার্ধ চলে গেছে সূর্যের বিপরীত দিকে, তাই উত্তর গোলার্ধে এই সময় হচ্ছে শীতকাল। এটা কিন্তু আমরা আগের দিন ঋতু পরিবর্তন পড়তে গিয়ে ভালো করে বুঝেছিলাম। উত্তর গোলার্ধে হয়ে যাচ্ছে শীতকাল, এবং দক্ষিণ গোলার্ধে সূর্য তখন লম্বভাবে কিরণ দিচ্ছে। দক্ষিণ গোলার্ধে কোন অংশটাতে লম্বভাবে কিরণ দিচ্ছে? পার্টিকুলারভাবে 22শে ডিসেম্বর তারিখে সূর্য মকর ক্রান্তি রেখার ওপর 23.5 ডিগ্রি দক্ষিণ মকর ক্রান্তি রেখার ওপরে লম্বভাবে কিরণ দিচ্ছে, এবং তার ফলে কি হচ্ছে? তার ফলে দক্ষিণ গোলার্ধে এই দিনটিতে সব থেকে বড় দিন হচ্ছে এবং সব থেকে ছোট রাত হচ্ছে, এবং উত্তর গোলার্ধে ঠিক তার উল্টো হচ্ছে, দিন হয়ে যাচ্ছে সব থেকে ছোট, রাত হয়ে যাচ্ছে সব থেকে বড়। তাই এই নির্দিষ্ট দিনটিকে বলা হয় মকর সংক্রান্তি। আশা করি মকর সংক্রান্তিটা তোমরা বুঝতে পারলে। এবারে আস্তে আস্তে আরও পুরো বছরটা ধরে কি হয় আমরা এবার সেটা দেখব। মকর সংক্রান্তি হলো ডিসেম্বর মাসে। এবারে জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে পৃথিবীর অবস্থান মোটামুটি এখানে থাকছে, এখান দিয়ে পৃথিবী ঘুরতে ঘুরতে যাচ্ছে। ঘুরতে ঘুরতে যাওয়ার পরে এই মার্চ মাসে পৃথিবী চলে আসছে সূর্যের ঠিক এইরকম একটা জায়গায়। সূর্য এখানে অবস্থান করছে, তার মাথার ওপরেই পৃথিবী অবস্থান করছে। কবে? মার্চ মাসে। এবার মার্চ মাসের একটি দিনকে নির্দিষ্ট করা হলো। কোন দিনটিকে? যেমন এখানে আমরা ডিসেম্বর মাসের 22 তারিখটিকে নির্দিষ্ট করেছিলাম, যেই দিন মকর ক্রান্তি রেখার ওপরে সূর্য লম্বভাবে কিরণ দিচ্ছে, ঠিক একই রকমভাবে মার্চ মাসের 21 তারিখ। মার্চ মাসের 21 তারিখ কি হচ্ছে? সূর্য কিরণটা কোথায় গিয়ে পড়ছে? সূর্য কিরণটা লম্বভাবে পড়ছে এই যে পৃথিবীর মাঝখানের যে রেখাটা, যাকে আমরা বলি নিরক্ষরেখা, সেই রেখার ওপরে, অর্থাৎ পৃথিবীর একদম মাঝখানে, পৃথিবীর বলতে পারো একদম মাঝের অংশটাতে সূর্য সারাদিন লম্বভাবে কিরণ দিচ্ছে। এবং পৃথিবীর এই নিরক্ষরেখায় লম্বভাবে কিরণ দেওয়ার ফলে কি হচ্ছে? যেমন আমরা মকর সংক্রান্তিতে দেখেছিলাম, মকর ক্রান্তি রেখার ওপর সূর্য যখন লম্বভাবে কিরণ দিচ্ছিল তখন দক্ষিণ গোলার্ধে দিন বড় হয়ে যাচ্ছিল, রাত ছোট হয়ে যাচ্ছিল, এবং উত্তর গোলার্ধে দিন ছোট আর রাত বড় হয়ে যাচ্ছিল। একই রকমভাবে যখন সূর্য নিরক্ষরেখার ওপর লম্বভাবে কিরণ দিচ্ছে তখন কিন্তু মোটামুটি সূর্যের আলোটা গিয়ে পড়ছে পৃথিবীর একদম মাঝখানে, এবং সেই দিনটাতে পুরো পৃথিবীতে দিন এবং রাতের যে বিভাগটা, সময়টা, সেটা নির্দিষ্ট হয়ে যাচ্ছে। 12 ঘন্টায় দিন হচ্ছে, 12 ঘন্টায় রাত হয়ে যাচ্ছে। এই দিনটিকে আমরা বলছি বিষুব। এই দিনটাতে সকাল 6টায় সূর্য ওঠে এবং সন্ধ্যা 6টায় একদম নির্দিষ্ট সময়ে সূর্য অস্ত যায়। তাহলে পৃথিবীর উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধ দু জায়গাতেই সেদিন কি হয়? দুই জায়গাতেই দিন ও রাতের যে সময়টা সেটা নির্দিষ্ট হয়ে যায়, 12 ঘন্টা এবং 12 ঘন্টা, কোনোটা বড় কোনোটা ছোট থাকে না। এই দিনটিকে বলা হয় বিষুব। বিষুব কথার অর্থ কি? বিষুব কথার অর্থ কিন্তু হলো দিন ও রাত সমান। এই রকম ঘটনা পৃথিবীতে বছরে দুবার ঘটে, এটা আমরা জানবো। দুটো বিষুব হয়, একটা হয় মহাবিষুব, একটা হয় জলবিষুব। এই জলবিষুব সম্পর্কে আমরা এর পরে জানবো। আগে আমরা জানলাম মহাবিষুব সম্পর্কে। কেন এটাকে বলা হয় মহাবিষুব?
কারণ এখানে এই মহাবিষুবটার কিন্তু আরও একটা নাম আছে, সেই নামটা হলো বসন্তকালীন বিষুব। কেন বলা হচ্ছে বসন্তকালীন বিষুব? কারণ এই দেখো উত্তর গোলার্ধ, উত্তর গোলার্ধে ডিসেম্বর মাসে কী কাল থাকে? উত্তর গোলার্ধে ডিসেম্বর মাসে কিন্তু শীতকাল থাকে। তাহলে শীতের পরে কোন কাল আসে আমাদের? শীতের পরে আমাদের উত্তর গোলার্ধে এই সময় হয় বসন্তকাল। তাহলে উত্তর গোলার্ধে যেই কাল হচ্ছে সেই কালটা ধরেই কিন্তু এটার নামকরণ হয়েছে। যেহেতু উত্তর গোলার্ধে এই সময় বসন্তকাল হয় মার্চ মাসে, তাই এই বিষুবটাকে আমরা বলছি বসন্তকালীন বিষুব অথবা মহাবিষুব। যদি তোমাদের প্রশ্ন আসে মহাবিষুব কাকে বলে, তাহলে যেই উত্তর হবে সেই একই উত্তর হবে যদি বলা হয় বসন্তকালীন বিষুব কাকে বলে। ঠিক আছে? তাহলে আমরা দুটো জিনিস সম্পর্কে খুব স্পষ্টভাবে জানলাম। কি কি জানলাম? একটা জানলাম মকর সংক্রান্তি কাকে বলে এবং আরও একটা জানলাম মহাবিষুব কাকে বলে। এবার পৃথিবী কিন্তু থেমে নেই, সে কিন্তু ক্রমাগত সূর্যকে প্রদক্ষিণ করে চলেছে। ডিসেম্বর মাস ছিল, জানুয়ারি ফেব্রুয়ারির পরে মার্চ মাস এলো। এবার তারপরে কি হবে? এপ্রিল মে, এই মাঝখানের এই অংশটাতে এপ্রিল মে যাবে। এপ্রিল মের পরে আসবে জুন মাস। জুন মাসে পৃথিবীর অবস্থান কোথায় হবে? জুন মাসে পৃথিবী তার কক্ষপথের এই রকম একটা জায়গায় অবস্থান করবে এবং পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কতটা হবে দেখে নাও, অনেকটা বেশি হয়ে যাচ্ছে। কিন্তু পৃথিবী কিভাবে আছে? পৃথিবী হেলে আছে। তাই জুন মাসে কি হয়? পৃথিবীর উত্তর গোলার্ধটা সূর্যের দিকে হেলে থাকে। এবার যেহেতু উত্তর গোলার্ধ সূর্যের দিকে হেলে আছে, তাই সূর্যের যে কিরণটা কোথায় লম্বভাবে পড়ছে? 23.5 ডিগ্রি উত্তর এই যে রেখাটা, এটার নাম আমি কি বলেছিলাম? এটার নাম ছিল কর্কট ক্রান্তি রেখা। যেই রকমভাবে ডিসেম্বর মাসে সূর্য লম্বভাবে কিরণ দিয়েছিল মকর ক্রান্তি রেখার ওপর এবং সেই দিনটিকে আমরা বলেছিলাম মকর সংক্রান্তি, একই রকমভাবে যেই দিন সূর্য লম্বভাবে কিরণ দেয় কর্কট ক্রান্তি রেখার ওপরে, সেই দিনটিকে আমরা বলি কর্কট সংক্রান্তি। সেই দিনটি কবে হয়? সেই দিনটি হয় জুন মাসে, নির্দিষ্টভাবে 21শে জুন তারিখে। বছরের একটি নির্দিষ্ট দিন। কোন দিন? 21শে জুন। 21শে জুন পৃথিবীর কোনখানে সূর্যের কিরণ লম্বভাবে পড়ে? পৃথিবীর উত্তর দিকের এই যে রেখাটি আছে, যাকে আমরা বলি 23.5 ডিগ্রি উত্তর কর্কট ক্রান্তি রেখা, সেই রেখাটির ওপরে সূর্যের রশ্মি লম্বভাবে পড়ে। তাই এই দিনটিকে আমরা বলছি কর্কট সংক্রান্তি। কেন এই দিনটিকে নির্দিষ্ট করলাম? কেন? এই যে সূর্যের লম্বভাবে কিরণ পড়ার ফলে কি হলো? তার ফলে কি হলো? উত্তর গোলার্ধের যে অংশটা আছে সেইখানে দিনের ভাগটা বড় হয়ে গেল, রাতের ভাগটা ছোট হয়ে গেল। দেখো এখানে যদি আমরা পৃথিবীকে এইখানে এভাবে লম্বাভাবে একটা দাগ দিই যে সূর্যের আলো এই অংশটাতে পড়ছে, এই অংশটাতে পড়ছে না। সূর্যের আলোটা পৃথিবী যেই দিকটাতে সূর্যের দিকে আছে সেখানে সূর্যের আলো পড়ছে এবং যেই অংশটাতে উল্টো দিকে আছে সেই অংশটাতে সূর্যের আলো পড়ছে না। তার মানে এই অংশটা কি হয়ে গেল? এই অংশটা তো রাত হয়ে গেল। এবার দেখো এই যে সময়টা উত্তর গোলার্ধটাতে, এই যে উত্তর গোলার্ধ, এটা ধরে নাও উত্তর গোলার্ধ। উত্তর গোলার্ধে আমি যদি এই অংশগুলো পৃথিবীর থেকে মুছে দিই, আমি যদি পৃথিবীর মাঝখানের এই দাগগুলো পৃথিবী থেকে মুছে দিই, এই যে উত্তর গোলার্ধের এই অংশটাতে কি হলো? তাহলে দিন হয়ে গেল। দিন কি হলো? তাহলে বড় হয়ে গেল। একটা বড় পার্সেন্টেজ সময় কিন্তু সেই দিনটা বড় হয়ে গেল। এবং রাতটা দেখো, দেখতে পাচ্ছ রাত কি হয়ে গেল? রাত হয়ে গেল ছোট। তাহলে বুঝতেই পারছো যে এই সময়টাতে জুন মাসে কিন্তু আমাদের উত্তর গোলার্ধে দিনটা বড় হয়ে যায় এবং রাতটা ছোট হয়ে যায়। একই রকমভাবে দক্ষিণ গোলার্ধে কি হয়? রাতটা দেখো বড় হয়ে গেছে এবং দিনের অংশটা ছোট হয়ে গেছে। তাই এই সময় উত্তর গোলার্ধে হয় গ্রীষ্মকাল এবং দক্ষিণ গোলার্ধে হয় শীতকাল। এবং নির্দিষ্ট করে একটা দিন, কোন দিনটি বলা হচ্ছে? 21শে জুন। 21শে জুন তারিখে কি হয়? উত্তর গোলার্ধে সব থেকে বড় দিন হয় এবং সব থেকে ছোট রাত হয়। এই দিনটিকেই বলা হচ্ছে কর্কট সংক্রান্তি। তাহলে কেন এই দিনগুলোকে নির্দিষ্ট করা হয়েছে বুঝতে পারলে তো? যেই দিনটিতে উত্তর গোলার্ধে সব থেকে বড় দিন এবং সব থেকে ছোট রাত, সেই দিনটিকে আমরা বলছি কর্কট সংক্রান্তি। সেটা কবে হচ্ছে? 21শে জুন। এবং যেই দিনটিতে
দক্ষিণ গোলার্ধে সব থেকে বড় দিন এবং সব থেকে ছোট রাত, সেই দিনটিকে আমরা বলছি মকর সংক্রান্তি। এবং সেই দিনটি কবে? সেই দিনটি হচ্ছে 22শে ডিসেম্বর। এবং নির্দিষ্ট করে এই দুটি দিনে কি ঘটনা ঘটছে? মকর সংক্রান্তির দিন সূর্য মকর ক্রান্তি রেখার ওপর লম্বভাবে কিরণ দিচ্ছে এবং কর্কট সংক্রান্তির দিন সূর্য কর্কট ক্রান্তি রেখার ওপরে লম্বভাবে কিরণ দিচ্ছে। এবারে পৃথিবী কিন্তু থেমে নেই। যেমন ডিসেম্বর থেকে আস্তে আস্তে চলতে চলতে পৃথিবী জুন অবধি এসছে, জুলাই আগস্ট চলার পরে পৃথিবী সেপ্টেম্বর মাসে চলে এলো এই অবস্থানে। এবং এই দিনটিকেও বলা হচ্ছে বিষুব। যেভাবে আমরা এখানে মার্চ মাসে 21শে মার্চে মহাবিষুব পড়েছি, ঠিক একই রকমভাবে এখানে আমরা পড়ব জলবিষুব। এই দিনটিতে কি হয়? এই বিষুবতে যেই ঘটনা ঘটেছিল একই ঘটনা এই বিষুবর দিনও ঘটে। এই দিনও পৃথিবীর এমন একটা অবস্থান থাকে যে সূর্য থেকে পৃথিবীর ওপরে কিরণটা যে আসছে সেটা কোথায় গিয়ে পড়ছে লম্বাভাবে? এই নিরক্ষরেখার ওপরে। পৃথিবীর মাঝখানের এই যে রেখাটা 0 ডিগ্রি, যে পৃথিবীর মাঝের যে রেখাটা আমরা কল্পনা করি 0 ডিগ্রির নিরক্ষরেখা, এই রেখার ওপরে সূর্য লম্বভাবে কিরণ দিচ্ছে। যেহেতু সূর্যের কিরণটা পৃথিবীর ঠিক মাঝখানে পড়ছে, তো সেই দিনটাতে নির্দিষ্ট করে কি হচ্ছে? পৃথিবীতে দিন রাতের আর ছোট বড় হচ্ছে না। দিন বড় রাত ছোট, রাত বড় দিন ছোট, এরকম কোনো ঘটনা ঘটছে না। কি হচ্ছে? দিন ও রাত সমান থাকছে। নির্দিষ্ট করে কোন দিন বলা হচ্ছে এটাকে? 23শে সেপ্টেম্বর। এই 23শে সেপ্টেম্বর তারিখে আবারও এই 21শে মার্চ তারিখের মতো পৃথিবীতে দিন ও রাত সমান হয়ে যায়। এবং এই দিনটিকে আমরা কি বলি? এই দিনটিকেও আমরা বলি বিষুব। বিষুব কথার অর্থ দিন রাত সমান। এবং এটাকে আমরা কি বলি? জলবিষুব বলি। কেন জলবিষুব বলছি? আগেরটাকে কিন্তু আমরা বলেছিলাম মহাবিষুব বা বসন্তকালীন বিষুব। বসন্তকালীন বিষুব কেন বলেছিলাম? কারণ উত্তর গোলার্ধে তখন বসন্তকাল ছিল। উত্তর গোলার্ধে ডিসেম্বর মাসে শীতকাল আসছে, শীতের পরে আসলো বসন্ত, গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত, শীত বসন্ত। বসন্তের পরে আবার এখানে আসছে গ্রীষ্মকাল, গ্রীষ্মের পরে বর্ষা, বর্ষার পরে এখানে আসছে আবার শরৎকাল। তাহলে এই যে 23শে সেপ্টেম্বর তারিখটা, এই সময়ে উত্তর গোলার্ধে কি থাকছে? উত্তর গোলার্ধে থাকছে শরৎকাল। তাই এই বিষুবটাকে বলা হয় শরৎকালীন বিষুব বা জলবিষুব। তাহলে আজকে আমরা 4টি বিষয় সম্পর্কে বিস্তারিতভাবে জানলাম। সেই 4টি বিষয় কি কি? মকর সংক্রান্তি, কর্কট সংক্রান্তি, মহাবিষুব এবং জলবিষুব। আশা করি এই বিষয়টা সম্পর্কে তোমাদের আর কোনো অসুবিধে থাকবে না। এখান থেকে সামনের পরীক্ষায় যদি তোমাদের প্রশ্ন আসে, তোমরা খুব ভালোভাবে প্রশ্নের উত্তর করতে পারবে। পড়ানো আমাদের এখানেই শেষ। আলোচনামূলক ভিডিও আজকেই আমরা শেষ করব। এরপরে কিন্তু এই অধ্যায় থেকে আসতে পারে এমন ছোট প্রশ্ন ও বড় প্রশ্নের বেশ কয়েকটি ভিডিও আসবে। অবশ্যই তোমরা সেই ক্লাসগুলো দেখো, ফলো করো। সেখান থেকে কিন্তু সামনের পরীক্ষায় তোমাদের প্রশ্ন আসবে। আজকে আমি এখানেই শেষ করব। তবে শেষ করার আগে তোমাদের কাছে আমার একটি ছোট্ট অনুরোধ। যদি তোমাদের আমার পড়ানো ভালো লাগে, যদি মনে হয় আমার পড়ানো তোমাদের পরীক্ষার কাজে লাগছে, তাহলে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাতে একটা লাইক দিও, বন্ধুদের সাথে শেয়ার করো। আজকে এই পর্যন্তই। আবারও পরের দিন দেখা হবে এই অধ্যায়েরই বেশ কিছু প্রশ্ন উত্তরের ক্লাস নিয়ে। অবশ্যই সেই ক্লাসগুলিও তোমরা ফলো করো।